মাসে ভর্তি থেকে শুরু করে এই তোমরা বসো, আমি বক্তব্য দিলে তারপরে ইসলাম এই পর্যন্ত কনফিডেন্সে আমরা 47 বিসিএস এর কার্যক্রম শুরু করেছি সম্ভবত গত বছরের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে। ডিসেম্বর থেকে এই আগস্ট পর্যন্ত 9 মাস। এই 9 মাস যা পড়েছ, আজকের এই পরীক্ষা দেওয়া শেষে বাসায় গিয়ে নিজের খাতায় এরকম একটা বৃত্ত আঁকবা। একে এখানে লিখবা যে আজ 8-9-24 আমি 47তম বিসিএস এর পড়াশোনা 0 থেকে শুরু করলাম। এটা আজকে বাসায় গিয়ে করলাম। তার মানে এই 9 মাসে কারো 9 মাস, কারো 6 মাস, কারো 3 মাস, কারো 1 মাস, কারো 1 সপ্তাহ, এই কদিন তোমরা যা পড়াশোনা করেছো সেটা ছিল 47তম বিসিএস প্রস্তুতির ওয়ার্ম আপ, প্রস্তুতি। অ্যাকচুয়ালি এই কাজটা আমরা চাইলে ডিসেম্বরে করতে পারতাম, জানুয়ারিতে করতে পারতাম, সেক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি হতো। যেহেতু বিসিএস এর কোচিং গুলোতে স্টুডেন্টরা সারা বছর ভর্তি হয়, প্রত্যেক দিনে আমাদের 2-1 করে স্টুডেন্ট ভর্তি থাকে। যদি এটা ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং হতো, তাহলে আমরা 1 সপ্তাহ ভর্তি করাতাম, এরপর থেকে কার্যক্রম শুরু করে দিতাম। এখানে যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলেমেয়েরা আছে, এক ধরনের এক সময় অনার্স শেষ হয়, একবার ছেলেমেয়েরা কোচিং করতে আসে। আর আমরা সারা বছর ভর্তি করাই, পড়াশোনা একটা জায়গা থেকে স্টার্ট করি। আজকে পর্যন্ত যে 10টা পরীক্ষা তোমরা দিয়েছো, এই 10টা পরীক্ষা কনফিডেন্সের কোর্স প্ল্যানে এই বছরে যোগ হয়েছে। এর আগে এই পরীক্ষাগুলো ছিল না। এই পরীক্ষাগুলো এই বছর আমরা এই 10টা পরীক্ষা গত 4-5 মাসে নিয়েছি, অনেক গ্যাপ দিয়ে। এইটা হচ্ছিল অ্যাকচুয়ালি কোচিং এ ভর্তি হয়েছে, তুই একটা পরীক্ষা না থাকলে কেমন দেখা যায়, সে কারণ এর আগে 10টা পরীক্ষা আমাদের ছিল, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট। এই বছর থেকে আমরা অ্যাসাইনমেন্ট টেস্টটা তুলে দিয়েছি। অ্যাসাইনমেন্ট টেস্ট বিসিএস কোচিং এ বা বিসিএস প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু আমরা তুলে দিয়েছি বিশেষ করে লাস্ট 4-5 বছরে ফেসবুকের প্রভাবের কারণে আমরা কিছুটা শঙ্কিত এবং কোণঠাসা। কারণ তোমাদের উপরে ন্যূনতম সিস্টেম অ্যাপ্লাই করতে গেলেই তোমরা ফেসবুকে বাথরুমে বসে লিখে পারো যে কনফিডেন্স ভুয়া বা কনফিডেন্সের সিস্টেম এটা ভালো না, এই কেমন সিস্টেম, ফাইন সিস্টেম, আমরা এত অনার্স মাস্টার্স পাস করে আসছি, আমরা কি পড়াশোনা বুঝি না নাকি, এই টাইপের কথাবার্তা বলো। এবং এগুলো সবচেয়ে বেশি বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট। কারণ অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া, আর হোমওয়ার্ক দিয়ে সেটা আমরা হোমওয়ার্ক এখানে আদায় করে তারপরে তোমাকে পরীক্ষার জন্য পারমিশন দিই। হোমওয়ার্ক না করলে পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা না দিলে 100 টাকা ফাইন হবে। তো আমরা 47 বিসিএস এর প্রথম ফাউন্ডেশন ব্যাচ চালু করে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটাকে ফাউন্ডেশন নিয়ে গেছি। আমরা মনে করি যারা এতগুলো টাকা দিয়ে কোচিং করে তাদের হয়তো বিসিএস এর প্রতি আগ্রহ বেশি। আর তোমরা যারা আমজনতা, তোমাদের যাদের বিসিএস এ আগ্রহ কম, তোমাদেরকে আমরা তোমাদের মতো করে রিল্যাক্স করে দিয়েছি। এখন তোমরা যারা নিজেরা আগ্রহী তারা কাটার হইতে পারবা, যারা নিজেরা আগ্রহী না তাদের জন্য আমার কিছু করার নেই। সো আমি আজকে যে বক্তব্যটা দিব সেটা হচ্ছে তোমরা এখন থেকে প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন রাত্রে পর্যন্ত কিভাবে স্টাডি করবা, এই টোটালটাই আমি একটা প্ল্যান শেয়ার করব। আমি লাইভে এই আমার লাইভটা করেছি আমজনতার জন্য, মানে বাইরের লোকজনের জন্য না। আমার যেহেতু সব ব্রাঞ্চে যাওয়া সম্ভব না, এবং যদি আমি সবগুলো ব্রাঞ্চে একদিন করে কথা বলে তাহলে 30 দিন লাগবে, তাহলে এর মধ্যে 3টা পরীক্ষা হয়ে যাবে। তো তোমরা যারা লাইভে আমাকে শুনছো, কনফিডেন্সের স্টুডেন্টরা, আমি আমার ম্যানেজার সাহেবদের রিকোয়েস্ট করবো প্রত্যেক ব্রাঞ্চের ক্লাসরুমে গিয়ে আমার এই লাইভটা দেখার জন্য নির্দেশ দিবে। এবং তোমরা যারা লাইভে শুনছো, ঠিক আজকে যে কথাগুলো এখানে বলছি
এই মোতাবেক পড়াশোনা করলে তোমাদের পক্ষে 47 বিসিএস এ কামব্যাক করা এবং সফল হওয়া সম্ভব হবে। প্রিলিমিনারি বিসিএস এর কথা আমি বলতে পারবো না। আমরা তোমরা এখানে প্রিলিমিনারির জন্য কোচিং করো, বলো ইয়েস না? আর তোমাদের প্রত্যেকের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার আগ্রহ আছে, ইয়েস না? আমি তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা পাস করার ক্ষেত্রে একটা উদাহরণ দিতে চাই। একটু এইদিকে ধরো, একটা উদাহরণ দিয়ে খেয়াল করো। তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে চাও তাদের মধ্যে অনেকেই পাস করবা, কোচিং না করলেও পাস করবা, আজকে থেকে কনফিডেন্স না আসলে পাস করবা। কিন্তু বাস্তবতা হচ্ছে তোমরা যারা আমার সামনে এখানে আসো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক এইবারও ফেল করবা, আগামী বছরও ফেল করবা, এবং এর জন্য আমার কোনো দায়ভারও নাই। আমি তোমাদেরকে টাকা নিয়ে ভর্তি করেছি, এটা আজকেই আমার শেষ। আমার পক্ষ থেকে যে সার্ভিসটা পাবা সেটা আজকে লাস্ট। এরপরে আরেকদিন সার্ভিস পাবা, সেখানে পড়াশোনা নিয়ে কথা হবে না, কিভাবে ফর্ম পূরণ করতে হবে, কে কোন কাটা চয়েস দিলে ভালো হবে, সে নিয়ে আমি একটা জনসভা করবো মালিক মিয়া বিনিয়োগ বলে রাজধানী স্কুলের সামনে। এই দুদিন হচ্ছে আমার সেবা। বাকিটা তোমাদেরকে ক্লাসে টিচার পড়াবে, আমার অফিস থেকে শীট দিবে, তোমাদের পরীক্ষা নেবে। এই তিনটার বাইরে কোচিং সেন্টারে কোনো সার্ভিস নাই। তো তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে অতি উৎসাহী, এইবার জানলেও প্রিলি পাস করতে হবে, এই টাইপের মেন্টালিটি বহন করো। তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা মেসেজ খেয়াল করো। বিসিএস এর দশম বিসিএস থেকে 46 বিসিএস এগুলো প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে অতীতে। এই 35-36টা পরীক্ষার মধ্যে সর্বনিম্ন পাস করেছে 46 বিসিএস 10,600 জন। এই 10,600 জন যারা পাস করেছে, তারা খুশি হয়েছে না দুঃখ পেয়েছে? পাস করে খুশি হয়েছে, অনেকে মিষ্টি খাওয়াইছে, অনেকে খুব উচ্ছ্বসিত, কিছু একটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অথচ এই 10,600 জনের মধ্যে 95% লোক পছন্দের চাকরি পাবে না। কি বলছে বলো? 95% লোক তাদের পছন্দের চাকরি পাবে না, কিন্তু এরা খুশি হয়েছে, এরা পাস করে উচ্ছ্বসিত। কেন পাবে না? কারণ শূন্য পদই নাই। 46 বিসিএস এ মাত্র 340টা শূন্য পদ আছে পছন্দের চাকরি। পছন্দের চাকরি মানে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেগুলো তোমরা চয়েস দিবা, এগুলোতে শূন্য পদে আছে এটা। আর এই 340টা শূন্য পদের জন্য কমপক্ষে 2000 ক্যাডার কম্পিটিশন করবে। বলো ইয়েস অর নো? ইয়েস কিনা? এখানে নাই 2000 ক্যাডার এই 10,600 জনের মধ্যে নাই আছে। সুতরাং শূন্য পদের কারণে 95% লোক এখানে পছন্দের চাকরি পাবে না। আর নিশ্চিত থাকো 80% লোক কোনো ক্যাডারই পাবে না, কোনো চাকরি পাবে না। সুতরাং এত পিড়িপিড়ি করে লাভ নাই। এটা ছিল সবচেয়ে কম পাস সংখ্যা, সবচেয়ে কম। তাহলে যেবার 20,000 পাস করেছে, সেবার 90% লোক কোনো চাকরি পায়নি। আমাকে বলো, বাংলাদেশে এরকম লোক আছে কিনা যারা একাধিকবার প্রিলি পাস করেছে কিন্তু চাকরি হয়নি? আছে না নাই? আচ্ছা, এরকম 47তম বিসিএস এ এরকম লোক ঢাকা শহরে কয়েকজন থাকবে কিনা যারা কোথাও কোচিং করেনি কিন্তু ক্যাডার হবে? ইয়েস অর নো? ওই লোকগুলোর কথাকে একটু ভাবো। ওই লোকগুলোর কোন কোচিং পড়ায়, কোন কনফিডেন্সে ভর্তি হয়েছে? তারা তো কোথাও প্রাইভেটও পড়েনি, কোচিংও করেনি, কিভাবে চাকরি পাচ্ছে? এই লোকগুলোর মাথায় কি আছে? এমন তো না যে তারা খুব মেধাবী। আমরা তো দেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রথমবার পরীক্ষা দিয়ে কোচিং না করে চাকরি পেয়েছে। তাদের তো খুব বেশি মেধাবীও বলা যাবে। আবার ঢাকা ইউনিভার্সিটির লোক কোচিং করে ফেল করতেছে। ইয়েস অর নো? তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা নিজের মাথায় আজকে বাসায় গিয়ে চিন্তা করবা। আমি যদি তোমাদের সাথে 47তম বিসিএস দেওয়ার সুযোগ পেতাম, তাহলে আমি বিসিএস নিয়ে যতটুকু বুঝি এখন, ততটুকুতে আমি কিভাবে প্রিপারেশন নিতাম তোমাদের সাথে শেয়ার করি। এটা নিজের সাথে মিলিয়ে নিতে পারো। সাপোজ ধরো আমি অ্যাকাউন্টিং থেকে পাস করেছি, গতকালকে আমার অনার্স পরীক্ষা শেষ হয়েছে। আমি ইচ্ছা করলে এই বছর বিসিএসটা দিতে পারবো। তো আমি আজকের দিনে ভাবতাম বা 2 দিন সময় নিতাম যে আমি আসলে 47 বিসিএস এ আমি আসলে সরকারি চাকরি বা বিসিএস ক্যাডারে চাকরি করতে চাই। এটা নিয়ে আমি 3 দিন 5 দিন 7 দিন সময় নিতাম। আমি একটা জায়গায় মনোনিবেশ করার চিন্তা করতাম যে আমি আসলে কি করতে চাই।
আমার এখানে যত প্রার্থী আছে এদের 90% লোকেই একাগ্র চিত্তে বিসিএস জন্য প্রস্তুতি নিচ্ছে না। তাদের ম্যাক্সিমাম লোকেই বিসিএস ও দিবে, নার্সের পরীক্ষাও দিবে, বাংলাদেশ ব্যাংকে এডি দিবে, সোনালী ব্যাংকের অফিসার দিবে, প্রাইমারি সহকারী দিবে, আবার ফার্স্ট সার্চ ফরেন গ্যালারি দিবে। তো এই যদি একজন বিশেষ প্রার্থীর অবস্থা হয়, সে আসলে অনেকগুলো পাওয়া যাওয়ার কারণে কদিন পরে এর জন্য পড়ে, কদিন পরে এর জন্য পড়ে, অ্যাকচুয়ালি তার কিছু হচ্ছে না। আমি যদি চিন্তা করতাম যে না আমি বিশেষ ক্যাডার হতে চাই, তাহলে আমার প্রথম কাজ ছিল আমি গত 5-6টা বিসিএস এর লিখিত কোশ্চেন গুলো 3-4 বার 5 বার করে পড়ে ফেলতাম। পড়ে আমি হোয়াট ইজ বিসিএস এই জিনিসটা বোঝার চেষ্টা করতাম। এরপরে আমি দুটা পরীক্ষার সিলেবাসটা দেখতাম ভালো করে, দেখে আমি একটু নিজের পড়া তৈরি করতাম, নিজের অ্যাবিলিটির সাথে পড়ার একটা সামঞ্জস্যতা মেনটেন করার চেষ্টা করতাম, যে কোন বিষয়গুলো আমি মোটামুটি পারি, কোনগুলো আমি ভালো পারি, কোনগুলো আমি পারি না, এবং কোনগুলোর জন্য আমার অন্যের সাপোর্ট লাগে। আমি যদি মনে করতাম যে সাপোর্টের জন্য আমার একটা কোচিং এ যাওয়া উচিত, তাহলে আমি একটা ভালো কোচিং খুঁজে ভর্তি হতাম। ভর্তি হওয়ার পরে তাদের কাছ থেকে যে কোর্স প্ল্যান পেতাম, তাদের যে ক্লাস হবে, সেই কোর্স প্ল্যানে সবগুলো ক্লাসের পড়া নিয়ে আমি বাসায় 1-2 দিন সময় ব্যয় করতাম তাদের কোর্স প্ল্যানের উপর, মিনিমাম 3-4 ঘন্টা, যে কোন ক্লাসে তারা কি পড়াবে, তারা কি লিখেছে, এর সাথে সিলেবাসে প্রিভিয়াস কোশ্চেনের কি মিল আছে, দেখে দেখে আমি 20-50টা ক্লাস ক্রস দিয়ে দিতাম, যে এই ক্লাসগুলো আমার করার দরকার নাই, কারণ এখানে অনেক ক্লাস আছে যেটা 2 ঘন্টা ক্লাস করার চেয়ে বাসায় 3 ঘন্টা পড়া অনেক বেটার। আর যেই ক্লাসগুলো আমি একা কভার করতে পারবো না, বা যেগুলো আমি একার পক্ষে করতে পারবো না, সেগুলোর জন্য আমি কোচিং এ আসতাম। প্রয়োজনে কোনো ক্লাসের জন্য আমি 3 বার ক্লাস করতাম, সকালে করতাম, দুপুরে করতাম, রাতে আবার করতাম, আমি যদি না বুঝি। আর কোনো কোনো ক্লাস আমি করতামই না। তারপরে আমি ওই প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো দেখতাম, পরীক্ষার সিলেবাসের সাথে বিসিএস এর সিলেবাসের মিল আছে কিনা, পরীক্ষার সিলেবাসটা সিলেবাস বিসিএস এর সিলেবাস কভার করে কিনা। যদি আমি দেখতাম যে করে, তাহলে আমি পরীক্ষাটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে পড়তাম, কারণ যেহেতু এইটা অ্যাকচুয়ালি বিসিএস এর পড়া। এখন তখন যা বক্তব্য দিয়েছি, তোমরা যদি ইচ্ছে করো আমার এই কথাগুলোকে নিজের সাথে মিলিয়ে ঠিক এই কাজটা করতে পারো। আমি কথা দিচ্ছি, সম্ভাব্য তোমাদের বিসিএস এ যেহেতু এবার নতুন গভর্নমেন্ট আসছে, সম্ভাব্য পিএসসির সকল সেটআপ পরিবর্তন হবে। সম্ভবত 30 নভেম্বর বা 1 জানুয়ারি সার্কুলার হওয়ার সম্ভাবনা কম। আমার ধারণা তোমরা 2-1 মাস হলেও অন্যান্য বারের চেয়ে একটু বেশি সময় পাবে। আমি ধারণা করে বলতে পারি যে পরীক্ষাটা হয়তো এপ্রিল মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা কম। আমি যেহেতু লাইভে কথা বলছি, আমি কনফার্ম না, এটা আমার অ্যাজাম্পশন। আমার ধারণা পরীক্ষাটা মে অথবা জুন মাসের দিকে হতে পারে, এবং জানুয়ারিতে সার্কুলার বা ফেব্রুয়ারির দিকে সার্কুলার হতে পারে। তো এই সময়টাকে আমি যদি বিসিএস এর সঠিক প্রার্থী হই, আমার যেহেতু আরো অনেক সময় সামনে পড়ে আছে, আমি এই সময়টা অ্যাবসলিউটলি বিসিএস এর সময় দেব। যেহেতু বিসিএস এর প্রস্তুতির সাথে অন্য সকল চাকরির প্রস্তুতির মিল আছে, সেজন্য আমি এই সময়টা অনলি বিসিএস নিয়ে পড়ে থাকবো। যেই সকল বড় ভাইরা বলে বিসিএস নিয়ে পড়ে থাকো না, বিসিএস কারো গ্যারান্টি না, আমি তাদের কথা কান দেব না। কেন কান দেব না? কারণ বিসিএস হয়তো গ্যারান্টি নেই, এটা ঠিক, কিন্তু এই পড়াগুলো পড়লে অন্য চাকরিতে হেল্প হবে। বলো ইয়েস অর নো? সো আমি আজকে থেকে পড়াশোনা স্টার্ট করব, এবং কিভাবে স্টার্ট করব তা সম্পর্কে ধারণা দিই। কনফিডেন্সে তোমরা যারা রেগুলার ব্যাচ, আমি পরীক্ষার দিন কথা বলতে আসছি এই জন্য, কারণ এখানে আমার সার্ভিসটা আমার এমটি ব্যাচের ছেলে মেয়েদেরও পাওয়া উচিত বলে আমি মনে করি। তো কনফিডেন্সে তোমাদেরকে ভর্তি করানোর পরে কোচিং সেন্টারের পক্ষে, নট অনলি কনফিডেন্স, যে কোনো কোচিং সেন্টারের পক্ষে তোমাদেরকে 3টে সার্ভিস দিতে পারবে। এর বাইরে কোনো সার্ভিস তোমাদের পক্ষে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। 3টা সার্ভিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে আমরা কিছু ক্লাস তোমাদেরকে করাবো। কনফিডেন্সে বলা হয়েছে 135টা ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। এটা অতীতে চলছে, এখন চলছে, সামনেও চলবে। এমনকি নভেম্বর মাসের 1 তারিখে যে প্রার্থী ভর্তি হবে সেও সব ক্লাস পাবে। কিন্তু
14 তারিখের পরে 15 তারিখে যে লোক কনফিডেন্সে ভর্তিতে আসবে সে কিন্তু একটা পরীক্ষা কম পাবে, কারণ কোনো পরীক্ষা রিপিট করা হবে না। তাহলে ইচ্ছে করলে এই ক্লাসগুলো তোমাদের মধ্যে কেউ কেউ 2 বা 3 বারও করার সুযোগ আছে। এখন আমাকে একটু বলতে পারবা এই 135টা ক্লাসে কনফিডেন্স একটা সার্ভিস, আচ্ছা আমি আগে লিখে নিই। নাম্বার 2 হচ্ছে আমরা তোমাদেরকে কিছু শীট দিব, এই একটা সার্ভিস। নাম্বার 3 হচ্ছে আমরা তোমাদের কিছু এক্সাম নিব, 20টা বিষয়ভিত্তিক, 60টা সাবজেক্ট ফাইনাল আর 10টা মডেল টেস্ট, এই একটা সার্ভিস। তা আমাকে একটু বলো তো এই 135টা ক্লাস থেকে তোমাদের আনুমানিক কত পার্সেন্ট প্রস্তুতি হবে? টোটাল প্রিলিমিনারি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এই টোটাল 3টা প্রিলিমিনারি পরীক্ষা সার্ভিস আনুমানিক কত পার্সেন্ট প্রস্তুতি হবে এটা কি বলতে পারো? আপু তুমি বলো তো। 30%, তুমি বলো তো 20%। তোমার কি মত? এই 135টা ক্লাস থেকে মাত্র 20% প্রস্তুতি হবে কত? 50 প্লাস হবে। আচ্ছা আমি বলি তোমার, তুমি কে পুরো স্টুডেন্ট? আমি বলছি ওর কথা কারেক্ট, এখান থেকে 20% এর বেশি প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। কিন্তু তোমরা এবং তোমরা যারা লাইভে শুনছো, যারা কোচিং করো, তোমরা কোচিং এ এসে এই 20% সার্ভিসের জন্য পাগল হয়ে যাও এবং এই 20% সার্ভিস তোমরা 100% গ্রহণ করো। এই জায়গায় তোমরা কমপ্লেইন করো, এই স্যারের ক্লাস ভালো লাগছে না, ওই স্যারের ক্লাস দেন, ওই স্যারের ক্লাস ভালো লাগছে না, ওই স্যারের ক্লাস দেন, এই করেন সে করেন, কত কাহিনী। অথচ বেয়াদবি করলে কানের মধ্যে একটা চট দিয়ে বের করে দিল, সেটা আমাকে একদম কানের মধ্যে চট। তো এরপরেও তোমরা একটা জিনিস জানো না যে এই টোটাল সার্ভিসটা 135টা ক্লাস যদি 3 বারও করো তাহলে তোমার 20% বেশি প্রস্তুতি হবে না। কেন হবে না আমি তার একটা ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করো। কনফিডেন্সের ক্লাস থেকে কোনোভাবেই 60, 70 এবং 80টার বেশি প্রশ্ন কমন আসার সম্ভাবনা নাই। কোনোভাবে অতীতে কখনো 80-র বেশি প্রশ্ন কমন আসেনি। তো যা 70 বা 80%, 80টা প্রশ্ন কমন আসলে এর সংখ্যা হবে, পার্সেন্টেজ হবে 40%। আমি কেন 20% বলছি? আমাকে বলো তো আগামীকালকে যে ক্লাসটা কনফিডেন্সে করবা 9 মাস পরে পরীক্ষা দিতে গেলে সেটা মনে রাখতে পারবা, এই গ্যারান্টি দিতে পারবা? তাহলে তুমি যা এখন ক্লাস করছো এগুলো তোমার লাস্টের দিকে মনে থাকবে না। সবকিছু প্রশ্ন হয়তো কিছু আসবে, কিন্তু যা যা আসবে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তা আমার বিশ্বাস তোমরা 30 থেকে 40টার বেশি প্রশ্ন কনফিডেন্সের ক্লাসরুমে শিখা জিনিস পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না, এর বেশি তোমরা দাগাতে পারবে না। এই কারণে আমি বলছি এখান থেকে 20% প্রস্তুতি হবে। অথচ কোচিং এ যারা কোচিং করে তারা কোচিংটাকে শুধু ক্লাসের উপর নির্ভর রাখে। তারা কোচিং বলতে বুঝে ক্লাস এন্ড শিট। আমি বলছি শিট থেকে আমাদের সর্বোচ্চ 30% প্রস্তুতি হবে, কারণ গত 5 বছরের কনফিডেন্সের শিটগুলো থেকে 90 নিচে প্রশ্ন আসেনি। আমি ধরে নিচ্ছি 70 বা 80টা প্রশ্ন কমন আসবে শিট থেকে। যদি 80টা বা 70টা প্রশ্ন কমন আসে আর তুমি যদি এখান থেকে 60টা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারো, যেহেতু এটা লাস্টের দিকে পড়বা, অপেক্ষাকৃত বেশি ইফেক্টিভ ভাবে মনে থাকবে। 60টা প্রশ্ন অ্যান্সার করতে পারে 30% প্রস্তুতি হবে। বিশ্বাস করো অতীতে কনফিডেন্সের যে প্রতি বছর কনফিডেন্সের যে 80% ক্যান্ডিডেট ফিল্ডে ফেল করে, একটু আমার ক্যামেরাটা দিয়ে বললাম, এই যে তোমরা এখানে যারা আছো, তোমরা যে 80% লোক এখান থেকে যারা আছো তার 80% যে ফিল্ডে ফেল করবা এই বিষয়ে আমার কোনো ডাউট নাই, তোমাদের থাকতে পারে। আমি এই ডাউট নেই কথাটা কিসের ভিত্তিতে বললাম? কারণ আমার এখানে আগে কাজ করার অভিজ্ঞতা আছে। প্রতি বছর আমি ঠিক তাই দেখছি এবং প্রতি বছর এই দিনে আমি প্রথম পরীক্ষা শিডিউল দেওয়ার প্রথম দিনে এই বক্তব্যটা দিই এবং এরপরও তোমরা ফেল করবা। এই ফেল করার পিছনে প্রধান কারণ হচ্ছে তোমরা এই 2 জায়গার উপর সর্বোচ্চ প্রায়োরিটি দিবা। যদি কেউ তোমরা এই 2 জায়গার উপর প্রায়োরিটি দাও আর এই জায়গায় অবহেলা করো তাহলে তোমাদের বিসিএস এর কোচিং টোটাল ফাউ যাবে, কথাটা মনে রাখবা। প্রয়োজনে আমার পরামর্শে এখান থেকে 50টা ক্লাস স্কিপ করো, তাও বাসায় বেশি সময় দাও পড়ার টেবিলে, তার সেটা তোমাদের জন্য পাস করার ক্ষেত্রে বেশি ভূমিকা রাখবে। তাহলে আসো এটার একটু ব্যাখ্যা দিই। শীটগুলো আমরা তোমাদেরকে আগামী মাসে 1 তারিখ থেকে দেওয়া শুরু করব। আমার বিশ্বাস ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো।
আমরা কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচে যে প্রার্থীদেরকে কোচিং করাচ্ছি তাদেরকে এই শীটগুলো দিব ডিসেম্বরেও না, এগুলো দিব হচ্ছে সার্কুলার যেদিন দিবে তার পরের দিন। তাহলে তারা কিন্তু শীটগুলো পড়বে, কিন্তু তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এই শীটগুলো কোচিং এর বা প্রস্তুতির একটা অংশ মাত্র। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। শীটগুলো হচ্ছে সামারি। তুমি যদি এই পরীক্ষা দেওয়ার সময় শীটগুলোর উপরে ভিত্তি করো তাহলে তোমার পড়াটাকে তুমি লিমিটেড করে ফেললা। বিসিএস কখনো লিমিটেড প্রস্তুতি দিয়ে হবে না। সুতরাং এই শীটগুলো এই দুটার উপরে কম গুরুত্ব দিবা। আগামী মাস থেকে যে শীটগুলো তোমাদেরকে দেওয়া হবে, আমার যদি পরামর্শ কেউ নিতে চাও তাহলে আমার পরামর্শ হচ্ছে শীটগুলো জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত খুলে দেখবা না। কোন সাবজেক্টের শীট দিল এটাও খুলে দেখবা না, বাসা নিয়ে জমাবা, শুধু জমাবা। আর এগুলোর জন্য পড়াশোনা করবার কোথেকে আমি বলে দিচ্ছি। এই শীটগুলো পড়ার জন্য আমি স্পেসিফিক কমপক্ষে 45 থেকে সর্বোচ্চ 60 দিন পর্যন্ত সময় নেব। অর্থাৎ 1.5 থেকে 2 মাস একজন প্রার্থীকে শুধু শীট পড়ার জন্য সুযোগ দেব। তখন যদি শীটটা পড়ো আর এখন যদি বই থেকে পড়ো তাহলে এই এখন যা প্রস্তুতি নিলা সেটাকে শীটের মাধ্যমে সামারি করতে পারবা। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা এই প্রস্তুতিটা কিভাবে নেব। আমরা এই 20টা পরীক্ষা নিব 5 মাসে। 5 মাস সময় নিয়ে এই পরীক্ষাগুলো নিব। প্রতি মাসে পরীক্ষা নিব 4টা, প্রতিটা পরীক্ষা নিব 1 সপ্তাহে। এখন আজকে তোমাদেরকে 14 তারিখের পরীক্ষার জন্য শিডিউল দেওয়া হয়েছে এবং 14 তারিখের পরে পরীক্ষা হবে 22 তারিখে, এর পরে পরীক্ষা হবে 30 তারিখে, আবার আগামী মাসে পরীক্ষা হবে 6 তারিখ বা 7 তারিখে। তাহলে এইভাবে মাসে 4টা পরীক্ষা হবে 5 মাসে। তোমাদের কাজ হচ্ছে 14 তারিখের পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসের বাইরে একটা শব্দ টাচ না করা। কারণ তুমি যা পড়তে চাও, তোমাদের একটা বড় প্রবলেম আছে, তোমাদেরকেও বলি। সেটা হচ্ছে তোমরা কোচিং এ ভর্তি হওয়ার সময় কোচিং কে গাইডার হিসাবে নিচ্ছ। ভর্তি হওয়ার 1 মাস পরে কোচিং এর গাইডলাইন ভুলে গিয়ে ফ্রেন্ড বানাইছো, ফ্রেন্ডদেরকে গাইডার ভাবছো। কোচিং এর ভর্তি হওয়ার পরে কোচিং এর কোন ফ্রেন্ড কে গাইডার হিসাবে নিবা না। কোচিং এর ফ্রেন্ড যা পড়ে সে দিয়ে সে 3 বার ফেল করবে। তুমি তোমার আশেপাশে যাদেরকে দেখছো অল আর ফেল, এদের কথা শুনবা না। তুমি কোচিং এর কোন গাইডেন্সে যদি কোনো ঘাটতি থাকে সেটা কোচিং এর মালিকের সাথে, পরিচালকের সাথে, স্যারের সাথে ডিসকাস করবা। ভাইয়া আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা অপ্রয়োজনীয় হচ্ছে। ওনার যদি অভিজ্ঞতা থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে বা ওনার মানে এই বিষয়ে ধারণা থাকে, উনি তোমাকে বুঝাবে অথবা তোমার সাজেশন গ্রহণ করবে। কিন্তু যার কাছ থেকে তুমি সাজেশন নিচ্ছ সে তার এবিলিটি তুমি কিভাবে বুঝলা? যদি কোচিং এর কারো কাছে গাইডলাইন নিতে চাও তাহলে এমন একজনের কাছে নিতে পারো যে এখানে পাস করবে তুমি নিশ্চিত। প্রত্যেকটা পরীক্ষা একটা রেজাল্ট দেওয়া হয়, প্রত্যেকটা দেওয়া হয় না তো টপ 5 এর কাছে সাজেশন নাম, আমার আপত্তি নাই, ওরা পাস করবে গ্যারান্টি। তুমি তোমার আশেপাশে ফ্রেন্ডরা কে কি পড়ে, কে কি বই কিনছে, কার বইয়ে বানানগুলো আছে, এগুলোর দিকে দেখার দরকার নাই। সুতরাং তোমরা এই 5 মাসে আমরা প্রত্যেকটা পরীক্ষা, তুমি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কি পড়ে ঘুমাবা, কোন সময় কি পড়বা, 3 মাস পরে কি করবা, 4 মাস পরে কি, 7 মাস পরে কি, সব আমার প্ল্যানে আছে। আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, আমি পার্সোনালি কোচিং এর মালিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে অ্যাকচুয়ালি কি চাই? তুমি পাস করো নাকি ফেল করো? তুমি পাস করলে আমার ব্যবসায়িক লাভ। তোমার বাপ মার পরে যদি কেউ চায় তাহলে আমি, কারণ তোমাদের পকেটে আমার আরো টাকা আছে, তোমরা পাস করলে আমাকে আবার টাকা দিয়ে ভর্তি হবে। সো আমার এই লাভটা তুমি মাথায় নেবা। এই কথাটা কিন্তু কমার্শিয়াল কথা হলো, এটা তোমার জন্য বেনিফিট। এখন দেখো, আমি যদি বিসিএস নিয়ে কিছু বুঝি আর যদি আমি চাই তুমি পাস করো তাহলে আমার থেকে ভালো গাইডার তোমার হবে না। সুতরাং যদি মনে করো রাজু ভাইয়ের কথাগুলো কারেক্ট তাহলে শুধু এগুলোই ফলো করা উচিত হবে। তাহলে এই পড়া চলাকালীন সময়ে তুমি কি পড়বা বলো দেখি? আমি দেখে দিচ্ছি, দেখো বলো কি পড়বা? বই। এই পড়া চলাকালীন সময়ে কোন ধরনের শর্টকাট জিনিস, শীট এগুলো টাচ করবে না। জব সলিউশন, ডাইজেস্ট এগুলো টাচ করবে না। ডাইজেস্ট ওয়ান কাইন্ড অফ শীট। জব সলিউশন পড়ার প্ল্যান আমার আছে, এটা আমি পরে দেখাচ্ছি।
এই পড়াগুলোতে বই পড়বা, বই পড়ার ক্ষেত্রে আমি দুইটা বই তোমাকে সাজেস্ট করব। একটা হচ্ছে হয় যে কোনো টেক্সট বই যেখানে এমসিকিউ নাই, অথবা কনফিডেন্সের বই। কনফিডেন্সের বইয়ের বিষয়ে কোচিং এর মালিক হিসেবে আমার কাছ থেকে তেমন প্রচারণা আশা করি তোমরা পাওনি। আমি যদি কনফিডেন্সের বই নিয়ে দুটা কথা বলি, মিনিমাম 5 বই বেশি বিক্রি হবে, কিন্তু আমার ভিডিওতে খুঁজে দেখবা গত 1 বছরও আমার বই নিয়ে একটা বিজ্ঞাপন পাবা না, আমার প্রচারণা পাবা না। কারণ আমি বলি না এই কারণে, কনফিডেন্সের বইয়ের একটা বড় প্রবলেম হচ্ছে কনফিডেন্সের বই সুপাঠ্য নয়। সুপাঠ্য না হওয়ার কারণে, ফেসবুকের কারণে ছেলেমেয়েরা একটা বই কিনে দুটা বানান ভুল পালে তোমার ভুলে ভরা, তখন আরো 10 জনে দেখে। এই জন্য আমার ইগো প্রবলেম আছে, আমি এগুলো বিষয়ে একটু নাকশিক্ষা মানুষ, এই জন্য আমি বলি না। কিন্তু বিশ্বাস করো, কনফিডেন্সের বই কোনো প্রফেসর সোরাকল, MP3 এ সকল বইকে একটাকে কপি করেনি। কনফিডেন্সের বই বাজারের যতগুলো BCS এর টেক্সট বই আছে সবগুলোকে কপি করেছে। যেমন একটা উদাহরণ দিই, ক্লাস 9 এ সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এই সবগুলো বিজ্ঞান মিলে যে অংশটুকু BCS এর প্রয়োজন সেটা আমার সাধারণ বিজ্ঞান বইতে হুবহু কপি করা। বিজ্ঞান বইয়ের একটা লাইন আমরা নিজেরা বানাইনি, টোটালটাই কপি করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা বই টেক্সট বই থেকে কপি করা। তো এটাতে এমসিকিউ না থাকার কারণে, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস কোশ্চেন না থাকার কারণে তোমরা পছন্দ করছো না। কিন্তু কেন একবার বুঝতেছো না যে কনফিডেন্সের রিসার্চ টিমে বা কনফিডেন্সের মালিকের এই পরিমাণ টাকা আছে যে বইগুলোর মধ্যে অন্যান্য বইকে কপি করে এগুলোর মধ্যে এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, প্রিভিয়াস কোশ্চেন দিয়ে তৈরি করা আমার পক্ষে সম্ভব। আমার পক্ষে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার বা এই জাতীয় 3-4টা বই থেকে গবেষণা করে একটা বই বানানো সম্ভব। বাট আমি এগুলোকে BCS এর পড়া মনে করছি না, কারণ এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি 200 নম্বরের প্রিলিমিনারি পড়া। সেই প্রার্থী এমসিকিউ ইংরেজি পড়বে যে ইংরেজি লিখতে পারে। যে ইংরেজি লিখতে পারে না সে যদি এমসিকিউ ইংরেজি পড়ে তাহলে সে 20 নম্বরের ইংরেজিতে 18 পাবে, কিন্তু এই 18 তাকে চাকরি দিতে পারবে না। একটু আগে বললাম বাংলাদেশে BCS পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা বহু লোক কখনো চাকরি পায় না, তারা এই টাইপের পড়া পড়েছে। সুতরাং এই 5 মাস তোমরা বই পড়বা, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আমার বইয়ে সাজেশন দেওয়া থাকবে। দুইটা বই সাজেশন দেওয়া থাকবে, কনফিডেন্সের বই, পাবলিক কি লেখা থাকবে বলো, সংশ্লিষ্ট যে কোনো টেক্সট বুক। তাহলে এই 5 মাস যদি এরকম টেক্সট আকারে পড়ো, আমাকে বলো তো 200 নম্বরের প্রস্তুতির মধ্যে 200 নম্বরের প্রস্তুতি তোমাদের কি 50 বা 60 বা 70 নম্বরের প্রস্তুতি হবে কিনা? হবে না? ঠিক এই কথাটাই আমি ফাউন্ডেশন ব্যাচে বলছি। আগামী 9 মাস তোমাদেরকে যা পড়াবো সেখান থেকে 50 নম্বরের প্রস্তুতি হলে হবে। টোটাল পড়াটা রিটেন থেকে পড়া। এখন রিটেন তুমি যাই পড়ো তার মধ্যে কিছু পিডি নাই আছে। আমি বলছি টেক্সট বইগুলো যাই পড়বা এর মধ্যে পিডি আছে। শুধু এই নাম্বারটা যদি এখান থেকে কভার করতে পারো এই 5 মাসে, তাহলে আমরা পরবর্তী 3 মাস, আমরা টোটাল টাইম 8 মাস ধরলাম, পরবর্তী 3 মাস এই পরীক্ষাগুলো পড়ানোর সময় তোমাদের 3 মাসে আমি যা পড়তে দিব তা থেকে যদি 100 নাম্বার আমি কমন দেখাতে না পারি তাহলে আমার নামে গালি দিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দেব, অথবা রেসপন্সিবিলিটি আমাকে দিবা যে ভাই আপনার কথা কারণে সিলেবাস করে আমি টাকা ফেরত দেব। আমি আবার বলছি এই 3 মাসে আমি যা পড়তে দিব সেখানে কোনো BCS নাই, সেটা অ্যাবসলিউটলি ফ্রি। সেখান থেকে যদি আমি 100 নম্বর দেখাতে না পারি তাহলে দেওয়া দায়িত্ব আমার। তার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি, একটু এটা বসে নিই। এবার আসো আমাদের সাবজেক্টিভ পরীক্ষা শেষ 14 তারিখ থেকে শুরু হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বা জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে সাবজেক্টিভ পরীক্ষা কমপ্লিট। এই থেকে যদি আমরা সার্কুলার পাই, সাবজেক্টিভ পরীক্ষা কখন শেষ হবে? সার্কুলারের আগে একটু সম্ভাব্য আমরা কি বুঝতে পারবো না যে অমুক দিন হতে পারে বা অমুক মাসে হতে পারে, আমরা সে অনুযায়ী পরীক্ষা হয় একটু সময় কমায় দিব বা একটু সময় বাড়াই দিব। কিন্তু সার্কুলার যেদিন দিবে সেদিন থেকেই আমরা অ্যাবসলিউটলি প্রিন্ট পড়া করব। আর এখন যা পড়বো তা কি বলো, BCS বলো কি BCS। তাহলে আসো সার্কুলার হয়ে গেছে। এবার এই যে কনফিডেন্সের 135টা ক্লাস করলাম,
এবার আমরা নিব হচ্ছে এই সরি যে 20টা পরীক্ষা হয়েছে এই 20টা পরীক্ষাকে 7 বার রিভিউ করতে সাবজেক্ট ওয়াইজ। যেমন ইংলিশের 5টা পরীক্ষা হবে, ইংলিশের 5টা পরীক্ষাকে একত্র করে একটা ইংলিশ ফাইনাল পরীক্ষা নেবে। এখন তুমি বাসায় যে শীটগুলো জমাইলাম, এবার ইংরেজি সব শীট বের করবে। 2টা পড়া তখন থাকবে। এক, কনফিডেন্সে ইংরেজির 20টা ক্লাস হয়েছে, ইয়েস কিনা, তোমাদের কিন্তু শেষ। আর ইংরেজিতে তোমাকে 5টা বা 4টা বা 6টা শীট দিয়েছে, টোটাল এতটুকু। এবার এই 7 দিন, এই পরীক্ষার জন্য 7 দিন সময় দিব। 7 7 49, 45 থেকে 60 দিনের মধ্যে পরীক্ষাগুলো নেবে। তাহলে এই পরীক্ষার প্রস্তুতির সময় তুমি পড়বে হচ্ছে ক্লাসের যে খাতা, নোট খাতা আছে সেটা, আর শীট যা দিয়েছি তা। এর বাইরে পড়ার টেবিলে কোনো বই থাকবে না, সব বই বেঁধে গাঁটটি বেঁধে নিচে নামায় ফেলবা, খাটনেছি ঢুকাবে, বই পড়া শেষ। এইভাবে বাংলা, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, নৈতিকতা, মূল্যবোধ, এই মোট 7টা পরীক্ষা হবে। এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, নৈতিকতা, মূল্যবোধের উপর কম্বাইন করে একটা, আর 6টা সাবজেক্টে 6টা। এই 7টা পরীক্ষাতে আমরা যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের খাতা, তোমরা খাতা নোট করো না, এই খাতাটা খুলবো আর শীট পড়বো। এগুলো পড়ে যদি আমরা রিকভার করতে পারি যে এগুলোতে যা যা গ্যাপ হয়েছে সেটাকে আমরা এখানে রিভিউ করার চেষ্টা করবো, রিকভার করার চেষ্টা করবো। এরপরে নিব আমরা 10টা মডেল টেস্ট। তাহলে 7টা পরীক্ষা নিব আমরা 2 মাস সময়। 2 মাসে আমরা পড়বো অনলি কি বলো, শীট। আর এখান থেকে আর লেকচার, এখান থেকে শীট থেকে আমাদের পরীক্ষা কোশ্চেন কমন আসবে কমপক্ষে 60 থেকে 70টা, কোনো সন্দেহ নাই। আমি এগুলা যেগুলাতে নিশ্চয়তা দিচ্ছি এগুলো পড়ে রাখবো, আরো 10টা 15টা বেশি আসবে। আমি কম আগে বলছি যাতে আমাকে 6 বার না লাগে, কারণ এখানে গত 5টা পরীক্ষার আগে বলছি 90 নিচে প্রশ্ন আসেনি। তারপর আসো লাস্টের 1 মাস বাকি থাকবে। এই 1 মাসে আমরা 15 দিন পড়বো হচ্ছে 10ম বিসিএস থেকে 46 প্রিলিমিনারি, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 2015 থেকে 2024 সাল পর্যন্ত পিএসসি যত নন ক্যাডার পরীক্ষা নিয়েছে এই পরীক্ষাগুলোর কোশ্চেনের এক কথা উত্তর। মিনি জব সিলেকশন রবি নামে কনফিডেন্স একটা জব সিলেকশন বই তখন আর বাজারে আসবে। এটা প্রতি বছর আমরা ঠিক লাস্টের দিকে আপডেট করে রেডি করি। এই বইতে কোনো ব্যাখ্যা দূরের কথা, কোনো অপশনও নাই, এখানে শুধু কোশ্চেনের উত্তর থাকবে। বলতো এই জায়গাগুলো থেকে কিছু প্রশ্ন আবার রিপিট আসতে পারে কিনা? এই সংখ্যা হবে মিনিমাম 20 থেকে 25, গতবার আসছে 38টা। এরপরে 10 থেকে 12 দিন আমরা পড়বো হচ্ছে কনফিডেন্সে প্রথম যে বিষয়ভিত্তিক পরীক্ষা 1 দিয়েছে, অনেকে দাও নাই, ডোন্ট ওয়ারি, কোশ্চেনটা আমার অফিসে থাকবে, তোমরা কপি করে নিতে পারবা লাস্টের দিকে। আর এখন যে পরীক্ষাগুলো দিচ্ছ, সামনে যেগুলো দিবা সবগুলো কোশ্চেন 1 থেকে কি 20টা বিষয়ভিত্তিক, 60টা রিভিউ, 10টা মডেল টেস্ট, এই 47টা পরীক্ষার 5700 কোশ্চেন, মোট 47, সরি এখানে 30টা, আগে 10টা দিলে, আগে 10টা দিয়েছে না, তাহলে এই মোট 47টা পরীক্ষার 5700 কোশ্চেন, লাস্টে 10টা মডেল টেস্ট 200 নম্বর করে। এই 5700 কোশ্চেন শুধু কোশ্চেনের উত্তর পড়ে ফেলবা 10 থেকে 12 দিনে, একদম পরীক্ষার আগে। এই জায়গা থেকে প্রশ্ন কমন আসবে কমপক্ষে 35 থেকে 40, নিশ্চিত থাকো। গত 5টা বিসিএস এখানে কোন বিসিএস 50 নিচে আসেনি। এই বছরের এপ্রিল মাসের 26 তারিখে 46 প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, সেদিন রাত 8টায় আমি এই একটা ব্যাখ্যা দিয়েছি, 58টা প্রশ্ন আমি দেখিয়ে দিয়েছি কোন কোশ্চেন কোন জায়গা থেকে আছে। এখন আমার পেজে টাইপ দিলে লাইভটা পাবা, আমি ডিলিট করে দিই, তাহলে এখান থেকে 35-40 নম্বর পাবা। আর বাকি আছে 2 থেকে 3 দিন, লাস্ট যে মডেল টেস্টটা হবে। এখানে এই বছর আমরা একটা পরিবর্তন আনবো, এই আমরা প্রতি বছর আগে লাস্ট মডেল টেস্টটাকে অ্যাজ ইট ইজ বিসিএস এর মতো করতাম। কনফিডেন্সের আগে মডেল দিয়েছে আসে এবং একজন কেউ ফের আসে, আগে লাস্ট মডেল দিয়েছে একজন কেউ আসে। আচ্ছা, আমরা লাস্ট মডেল টেস্টটা অ্যাজ ইট ইজ বিসিএস, মানে কোন পিএসসি লোক তাদের কোশ্চেন দেখলে আমাদের কোশ্চেন দুটো পাশাপাশি রাখলে চিনবে না কোনটা তাদের কোনটা আমাদের, গেট আপটা ঠিক এরকম থাকবে। আর এই বছর এটা আমরা এই 10টা পরীক্ষাতেই করবো,
আর লাস্ট পরীক্ষাটা নিব হচ্ছে কোন একটা কলেজে বা কোথাও একটা মানে কনফারেন্সের বাইরে গিয়ে, সব ঢাকা সব ব্রাঞ্চে আগত করে। সেদিন আমরা তোমাদেরকে একটা সাম্প্রতিকের উপর শীট দিব 2024 সালে কি কি ঘটনা আছে যেটা তোমার জানা দরকার। এই সাম্প্রতিক শীট থেকে 2-3টা প্রশ্ন কমন আসলেও আসতে পারে, কোনো গ্যারান্টি আমি এখানে দেই না, তবে গতবার 7টা এবার 8টা আসছে। এখন দেখো তো এই জায়গাগুলো মিললে 100+ নাম্বার হয় কিনা, বলো হয় কিনা? ইয়েস অর নো? এইটার আমি গ্যারান্টি দিচ্ছি। এই জন্য আমি বলছি যখন আমরা সামারি করবো, বলো তো এই পড়াটা কি, বলো তো সামারি, অ্যাবসলিউটলি প্রিটি, এখানে কোনো বিসিএস নাই। এখন যদি কেউ তোমরা অতি উৎসাহী হয়ে সামারি করে ফেলো আগেই, তাহলে তোমাদের পড়াশোনা থেকে যাবে, বলো ইয়েস কিনা? সো এই জায়গাটাতে আমরা পড়বো হচ্ছে একেবারে শতভাগ প্রিলিমিনারির জন্য। আর এখন যে হাতে টাইমটা আছে, এই টাইমে আমরা এই পড়াগুলো চাইলে পিলির জন্য পড়তে পারি। যদি এমসিকিউ বই পড়ি সেক্ষেত্রে হয়তো পিলিতে ফার্স্ট হতে পারো, কিন্তু চাকরি পাবা না। আর এই জায়গাটাতে উচিত হবে অতি নাম্বারের প্রয়োজন নাই, আমি এটা গ্রাউন্ড ওয়ার্ক করবো। মনে রাখবা যে প্রার্থীর বিসিএস এর বেস যত মজবুত হবে তার উপর থেকে উঠা তবে স্মুথ হবে। কোনো কারণে কারো বেস দুর্বল হয় তাহলে তুমি হয়তো পিলি পাস করবা, কিন্তু বহু পিলি পাস করা লোক অতীতে চাকরি পায় না, এই কথাটা মনে রাখবে। এখন বলো এই আমার এতক্ষণ যা বক্তব্য দিলাম, এই বক্তব্যটা তোমার কাছে যৌক্তিক মনে হয়েছে কিনা? ইয়েস অর নো? যদি যৌক্তিক মনে হয়ে থাকে, তোমরা যারা লাইভে শুনছো তোমাদেরকে আমি অনুরোধ করব, এই পরীক্ষাগুলো ফার্ম গেটে 14 তারিখ থেকে হবে, স্টার্ট হবে, আর অন্য সকল শাখা হবে 15 তারিখ থেকে। তো তোমরা যারা কনফিডেন্সের স্টুডেন্ট অন্য সকল ব্রাঞ্চে, আমার পক্ষে সকল ব্রাঞ্চে গিয়ে কথা বলা পসিবল নয়, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই বক্তব্যটা প্রয়োজনে 2-3বার শুনবা, এবং আমি যা যা বলছি ঠিক এই ধরে পড়াশোনা করবা। অতি পাকনামি করার দরকার নাই, অতি উৎসাহ হওয়ার দরকার নাই। তুমি যা যা পড়তে চাও তার সবগুলো প্ল্যানে এখানে আছে, বলো ইয়েস অর নো? তোমরা ডাইজেস্ট পড়তে চাও, চাও না? এই যে ডাইজেস্ট, এটা কি বলো? এটা কি? এটা ডাইজেস্ট না? ডাইজেস্ট। তোমরা জব সলিউশন পড়তে চাও, এই যে জব সলিউশন। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স। সুতরাং সব এখানে আছে, তবে সেটা প্রক্রিয়াধীন, পর্যায়ক্রমে। আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কি পড়ে ঘুমাবা সেই প্ল্যানে কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি। এরপরেও যদি কেউ পিড়িতে পাস না করো তাহলে রেসপন্সিবিলিটি তোমার। তবে আগামী 15 দিন 20 দিন গেলেই তোমরা কেউ কেউ নিজ দায়িত্বে বুঝে যাবা কারা পাস করবা কারা ফেল করবা। এখানে সম্ভবত একটা তুমি গেছিল আমার অফিসে, একটু আগে আমার কাছে ছোট মেয়েটা গেছিল, ভাইয়া আমি মোটামুটি ভালো করে পড়ি, 50 উপর নাম্বার আসে না। আমি ওকে কিচ্ছু বলি না, আমি বলছি ক্লাসরুমে যাও, একটু আমি কথা বলতে আসবো, শুনলে হয়ে যাবে, বলো কি এনাফ কেন? সো তোমরা যারা পাস করবা না তারা কিভাবে বুঝবা, আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে বুঝবা। এই যে 14 তারিখে যে পরীক্ষাটা হবে তার 15 তারিখে রেজাল্ট হবে, নাকি পরীক্ষার দিনে রেজাল্ট হবে? পরীক্ষার দিনই হবে। পরীক্ষার দিনে রেজাল্ট হবে। তো পরীক্ষার দিনে রেজাল্ট দিলে তুমি দেখবা যে সর্বোচ্চ নাম্বার 72, তোমার নাম্বার 32। ইয়েস কিনা? এরকম 3টা পরীক্ষা কন্টিনিউ করতে গেলে তো তুমি শিখতে পারবে না। কারণ আমি আবার সতর্ক করে দিচ্ছি সবাইকে, তোমাদেরকেও যারা লাইভে শুনছো, এই পরীক্ষাগুলো একটা মিস করলে সেটা আর পড়া দ্বিতীয়বার এখানে রিকভার সুযোগ আছে নাই। সুতরাং যারা 47 বিসিএস এর কার্যক্রম শুরু করতে চাও তাদের জন্য আজকে থেকে স্টার্ট। আর কতক্ষণ স্টাডি করবা এইটা আমি না বলে দিয়ে তোমরা নিজেরা ঠিক করো। ততক্ষণ স্টাডি করবা যতক্ষণ তোমার বিসিএস এর ড্রিম এখানে থাকবে, ততক্ষণ থাকবে। আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে মিনিমাম 10 আওয়ার্স, মিনিমাম 10 আওয়ার্স। এর প্রাসঙ্গিক সবার জন্য নয়, তবে কিছু লোক এখানে নিশ্চয়ই ক্যাডার হতে আসে, তাদের জন্য আর একটা কথা বলে রাখি, এতক্ষণ যা বলছি এগুলোর বাইরে 2 ঘন্টা স্টাডি করবো। সেই 2 ঘন্টা স্টাডি করবে, তোমরা যদি কেউ আগ্রহী থাকো শুনতে পারো। এই 2 ঘন্টা স্টাডি করবো হচ্ছে আমার জন্য, এটা রাজু ভাইয়ের পড়া মনে করো। এই পড়াটা তোমাকে পিডি পাস করলেই শুধু হেল্প করবে, কিন্তু এই পড়াটার মধ্যে কোনো পিডির প্রশ্ন একটাও কমন আসবে না। এখন যদি এটা না করো তাহলে পিডি পাস করে লাভ হবে, এ কথাটা মনে রাখো। কি কি পার ডে 2 ঘন্টা করে আমার জন্য এক্সট্রা করবা। আমি জানি সবাই এটা এক্সট্রা করবে না, যারা ক্যাডার হতে আসছে তারা এটা অবশ্যই ফলো করবে। এই 2 ঘন্টার মধ্যে প্রতিদিন 30 মিনিট পেপার পড়বা,
মনে রাখবা একজন বিসিএস ক্যান্ডিডেট তার ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসে চাকরি পাবে না পেপার না পড়ে, ইম্পসিবল। তুমি যত বই কমপ্লিট করবা যদি নিয়মিত পেপার না পড়ো তাহলে তুমি ওই তিনটা চয়েস ফার্স্ট সেকেন্ড থার্ড চাকরি পাবা না। তাহলে পেপারে কি পড়বা? পেপারে পড়বো হচ্ছে হেডলাইন। হেডলাইনই তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় কিনা, ফার্স্ট পেজ লাস্ট পেজ, এটা হচ্ছে হেডলাইন। পড়বা সম্পাদকীয় পাতা, মতামতের পাতা, অর্থনীতির পাতা, আন্তর্জাতিক পাতা। এই পাতাগুলো খুলে খুলে একবার দেখবা কোন নিউজটা তোমার পড়া প্রয়োজন সেটা পড়বা। এই জন্য বলছি 30 মিনিট। এমন কোনোদিন পত্রিকা নাই যে তুমি কোনো না কোনো পড়া পাবা না। তাহলে 30 মিনিট ব্যাপার পড়বা। 30 মিনিট করে অষ্টম, নবম, দশম শ্রেণীর গণিত করবা। এখানে যে গণিত তোমাদেরকে শেখানো হয় এই গণিত বিশেষে কাজে লাগবে না। তোমরা যে গণিত শিখছো কাজে লাগবে না, যে গণিতের বই কিনছো কাজে লাগবে না, আমি বলে দিচ্ছি। এগুলো সব প্রিলিমিনারি। যদি ক্যাডার হতে চাও তাহলে তোমাকে নবম, দশম শ্রেণীর গণিত পারতে হবে। যারা নবম, দশম শ্রেণীর গণিত কঠিন লাগবে তারা 8 থেকে শুরু করতে হবে। যারা টিউশন করে মোটামুটি গণিত ভালো পারো তারা স্টার্ট করে ইচ্ছা করে 9 থেকে শুরু করতে পারো। আমি তোমাদেরকে বলছি দিনে কমপক্ষে 3-4টা অঙ্ক করবা ক্লাস 9-10 এর গণিত। সুতরাং আগামী 8-9 মাসে 9-10 এর গণিতটা আমরা 70% কভার করে রাখার চেষ্টা করবা। তা না হলে বিসিএস প্রিলিমিনারি পাস করে কোনো লাভ হবে না। এরপর আসো বাকি 60 মিনিট, 1 ঘন্টা। এই 1 ঘন্টা ইংরেজি পড়বা। ইংরেজি পড়ার জন্য আমি 3টা প্ল্যান দিচ্ছি। এর ব্যতিক্রম যদি এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারো আমাকে বলবো, আমি তোমারটা শেয়ার করবো। কোন টিচার, কোন অনলাইন টিচার, কোন ফিজিক্যাল টিচার তোমাকে ইংরেজি শেখাতে পারবে না। বাংলাদেশে এমন কোন ইংরেজি স্কলার নাই তোমাকে 3 মাসে ইংরেজি শেখাই দিবে যদি তুমি প্র্যাকটিস না করো। তাহলে এই প্র্যাকটিসটা আমার সাথে করবা প্রত্যেকদিন 3টা ওয়ে। নাম্বার 1, মাসে একটা ইংরেজি পেপার কিনবা, প্রতিদিন 10 থেকে 15 লাইন 2 বার করে রিডিং করবা, ধারাবাহিক করে পড়বা। আজকে একটু, কালকের পরে একটু, কালকের পরে একটু, তারপরে একটু ডিকশনারি দেখে দেখে পড়বা। এই পড়ার সময় তোমার প্রথম 5-7 দিন, 10 দিন, 1 মাস মনে হবে কিছু হচ্ছে না, কিন্তু 3 মাস পরে দেখো তোমার যে কত ডেভেলপ হবে তুমি বুঝতে পারবে। মনে রাখবা ভোকাবুলারি শেখার জন্য এর কোনো বিকল্প এখনো আবিষ্কৃত হয়নি। তোমরা যে সকল বইপত্র ভোকাবুলারি দেখো, লাইভে যেহেতু আছে অনেকে আবার আমাকে কি গালাগালি করা আমরা জানি, যে সকল বাজারে বইপত্র ভোকাবুলারির জন্য আছে এগুলো অল আর ইনঅ্যাক্টিভ, আনএফিশিয়েন্ট। এগুলো পড়ে ভোকাবুলারি শিখতে পারবে না, কারণ এগুলোতে সবারই দেওয়া আছে অ্যালফাবেটিক সিস্টেমে। অ্যালফাবেটিক সিস্টেম হচ্ছে এ দিয়ে এর ওয়ার্ড, বি দিয়ে বির ওয়ার্ড। এ দিয়ে 10টা করে পড়লে 2 মাস লাগবে, বি 3 মাস, সি 2 মাস, এ চলে গেলে 7 বিসিএস। সুতরাং এ দিয়ে হবে না, তুমি মাসে 2টা শিখো কিন্তু সেটা ইউজ করলে মনে থাকে। সো পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই। নাম্বার 2, প্রতিদিন 30 মিনিট করে ক্লাস 8 এর গ্রামার বই থেকে গ্রামার শিখবা। ক্লাস 8 এর গ্রামার বইয়ের সকল রুলস তোমার যখন কমপ্লিট হবে তখন গিয়ে তুমি ইন্টারমিডিয়েট এর অ্যাডভান্স লার্নিং ইংলিশ, আমি বিসিএস এর ইংরেজির জন্য এই 2টা বইকে সাজেস্ট করি। তারপরে এই 2টা বই পড়বা, আর এর সাথে সাথে প্রতিদিন 5-10 মিনিট যা সময় লাগে যাই পারো 7 থেকে 10 লাইন ইংরেজি লিখবা। একটা খাতা রাখবা শুধু ইংরেজি লেখার জন্য। অনেকে বলতে পারো ভাইয়া এটাই তো সবচেয়ে বড় প্রবলেম, ভুল তো হয়। আমি তোমাদেরকে বলছি কোনো ভুল হবে না, একটা সিস্টেম অ্যাপ্লাই করলে হবে। আগামী 6 মাস কাউকে দেখাবে না, না দেখালে ভুল হওয়ার কোনো সুযোগে নাই। তুমি শুধু কন্টিনিউ দেখে যাও, নিশ্চিত থাকো আগের 2টা ক্লাস কন্টিনিউ করলে 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস পরে তোমার লেখা আস্তে আস্তে পরিবর্তন হবে। সেদিন তুমি কাউকে দেখাবা যেদিন তুমি মনে করবে যে আমার লেখা কারেক্ট, সেদিনও দেখবা 2-4টা ভুল আছে। এর আগ পর্যন্ত কাউকে না দেখিয়ে শুধু লিখে যাও, শুধু লিখে যাও, শুধু লিখে যাও, সাথে গ্রামার আর ভোকাবুলারি